গণঅভ্যুত্থানের প্রত্যাশা পূরণ না হয় হতাশ সাধারণ মানুষ। সরকারকে প্রমাণ করতে হবে তারা জুলাইয়ের পক্ষ শক্তি, বললেন নাহিদ। হোলি আর্টিজানের নৃশংস হামলা 10 বছরেও শেষ হয়নি বিচার। জঙ্গিবাদ দমনে কাজ করছে সরকার, দাবি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। কাল শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা, সারা দেশে অভিন্ন প্রশ্নপত্র। নকলের বিরুদ্ধে আবারও হুঁশিয়ারি শিক্ষামন্ত্রী। নিউ মোরিং টার্মিনাল ব্যবস্থাপনায় সরকারের সাথে ডিপি ওয়ার্ল্ডের চূড়ান্ত দর কষাকষি চলছে। আবারও বন্দর অচলের হুমকি। এবং জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের উদ্যোগ আটকে দিল আমেরিকার সুপ্রিম কোর্ট। খুশি অধিকার কর্মী ও আইন প্রণেতারা। রাতের বুলেটিনে স্বাগত, সাথে আছি সাফাদ্দিন ফরিদ এবং আমি কাছে আসা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুরু হলো জুলাই গণ অভ্যুত্থানের মাস। 2024 সালের 1 জুলাই সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হয়েছিল শিক্ষার্থীদের আন্দোলন, যা পরে সরকার পতনের আন্দোলনে রূপ নেয়। এরই ধারাবাহিকতায় 5 আগস্ট পতন ঘটে শেখ হাসিনা সরকারের। তবে 2 বছর পরে এসে সাধারণ মানুষ বলছে, অভ্যুত্থানে মানুষের মধ্যে পরিবর্তনের যে প্রত্যাশা তৈরি হয়েছিল তা এখনো পূরণ হয়নি। 2024-এর 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও দেশের বিভিন্ন ক্যাম্পাসে শান্তিপূর্ণ ছাত্র সমাবেশের মাধ্যমে শুরু হয় জুলাই আন্দোলন। শুরুতে সরকারি চাকরিতে কোটা সংস্কার ও মেধার ভিত্তিতে নিয়োগের দাবিতে শিক্ষার্থীরা মাঠে নামেন। এরপরে ধীরে ধীরে আন্দোলন বাড়তে থাকে। মূলত 15 জুলাই থেকে আন্দোলন সহিংসতায় রূপ নেয়। 16 জুলাই থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আন্দোলনকারীদের শুরু হয় সংঘর্ষ। এরপর প্রতিদিনই ঘটে হতাহতের ঘটনা। পরিস্থিতি খারাপের দিকে গেলে দেশব্যাপী কমপ্লিট শাটডাউন ঘোষণা করে আন্দোলনকারীরা। অন্যদিকে কারফিউ জারি করে সরকার। পরবর্তীতে এই আন্দোলন এক দফার গণ অভ্যুত্থানে রূপ নেয়। তীব্র জনরোষের মুখে 5 আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করতে বাধ্য হন। তবে আন্দোলনের 2 বছর পেরিয়ে গেলেও সাধারণ মানুষের মাঝে অর্থনৈতিক বৈষম্য, দুর্নীতি নিয়ে হতাশা ও মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। টপ লেভেলের যারা আমাদের লিডার আছে, যারা টপ লেভেলে, তাদের কথাবার্তার মধ্যে চেঞ্জ আসছে, পজিটিভনেস আসছে, বাট রুট লেভেলে আমি ওরকম চেঞ্জ দেখতে পাচ্ছি না। অ্যাজ ইট ইজ মনে হচ্ছে আমার কাছে। আমরা চেয়েছিলাম এই রিফর্মগুলো, কিন্তু রিফর্মের মূলা ঝুলিয়ে আমাদেরকে আসলে জাস্ট গাদার মতো দৌড়ানি হচ্ছে, যেটা সাধারণ ক্যালকুলেশন বলে যে এইভাবে চলতে থাকলে আসলে পুরনো ধারায় ফিরতে বেশি দিন সময় লাগবে না। জুলাই সংস্কার রিলেটেড যে আইন বা যে প্রস্তাবনাগুলো ছিল, সেগুলো যদি বাস্তবায়ন করা যেত বা আইন রূপে সংসদে পাশ করা যেত, তাহলে আশা করি মানুষের আশা প্রত্যাশাটা অনেকটা পূরণ হতো। 2 বছর আগে শুরু হওয়া জুলাই আন্দোলন দেশের রাজনৈতিক ইতিহাসে পরিবর্তনের সূচনা করেছিল। কিন্তু সেই আন্দোলনের পর মানুষের যে প্রত্যাশা ছিল তার বেশিরভাগটাই এখনও পূরণ হয়েছে বলে মনে করেন না অনেকেই। সায়েম চৌধুরী, ওয়ান নিউজ, ঢাকা। সরকার জুলাইয়ের পক্ষের শক্তি, সেটা প্রমাণের আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে রাজধানীর রায়েরবাজার কবরস্থানে জুলাই অভ্যুত্থানে শহীদদের গণকবরে শ্রদ্ধা জানানোর পর তিনি এই আহ্বান জানিয়েছেন। এ সময় জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা বলেছেন, জুলাইয়ের প্রত্যাশা এখনো পূরণ হয়নি, নিশ্চিত হয়নি ন্যায় বিচার। জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নেরও তাগিদ দিয়েছেন তারা। আমার বুক খালি করছে, আমি জানি আমার ছেলের লাশ আমার কান্দে নিচ্ছি আমি। জুলাই এলেই বুকের ক্ষতটা আরো দগদগে হয়ে ওঠে বলে জানাচ্ছিলেন জুলাই আন্দোলনে গুলিতে নিহত শহীদ বাদশা মিয়ার বাবা। 24-এর 4 আগস্ট আন্দোলনে যোগ দিতে বেরিয়ে যাওয়ার পর আর ফেরেনি বাদশা। পরে বাবা নাজিমুদ্দিন জানতে পারেন রায়েরবাজার বৌদ্ধভূমি কবরস্থানে তাকে গণকবর দেওয়া হয়েছে। এরপর থেকে তার আরেকটি ঘর হয়ে গেছে এই কবরস্থান। এই যে কবরটা দেখেন, কবরটার কি অবস্থা, এটা দেখার মতো কোনো লোক নাই। জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যদের অভিযোগ, এখনো ন্যায় বিচার পায়নি তারা।
পূরণ হয়নি জুলাইয়ের প্রত্যাশাও। আকাঙ্ক্ষা পূরণে জুলাই সনদ বাস্তবায়নেরও তাগিদ দেন তারা। প্রায় 2 বছর হয়ে গিয়েছে, আমরা আসলে জনগণের যে আশা-আকাঙ্ক্ষা ছিল সেটা বাস্তবায়ন হয়নি। জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে আসলে আমরা খুবই আশাহত। আমরা আপনাদের কাছে বিচার চাবো না, আমরা বিচার চাবো আল্লাহর কাছে। এদিকে জুলাই অভ্যুত্থানে শহীদদের গণকবরে শ্রদ্ধা জানাতে রায়ের বাজার কবরস্থানে যান জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। এ সময় আহত ও নিহতদের পরিবার এখনো ন্যায় বিচার পায়নি বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। জুলাই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সংস্কার বাস্তবায়ন, গণভোটের রায় বাস্তবায়ন করে সরকারকে প্রমাণ করতে হবে সরকার জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে আছে, জুলাই গণ অভ্যুত্থানের সাথে আছে। এবং জুলাই গণ অভ্যুত্থান জাতীয় জাদুঘর যেটা, সেই জাদুঘর খুলে দেওয়া হচ্ছে না। 5ই আগস্টের মধ্যে জুলাই জাতীয় জাদুঘর খুলে দিতে হবে। জুলাই যোদ্ধাদের পুনর্বাসন ও শহীদদের কবরস্থান সংরক্ষণের দাবিও জানান জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়া এই নেতা। জুলাইয়ের যেই 1400 শহীদ এবং 30,000 যারা আহত রয়েছেন, জুলাই যোদ্ধা যারা রয়েছেন, তাদেরকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি। সৌরভ নূর, ওয়ান নিউজ, ঢাকা। রাজধানীর গুলশানের হোলি আর্টিজান বেকারিতে হামলার 10 বছর পূর্ণ হলো আজ। 2016 সালের 1 জুলাই রাতে দেশের ইতিহাসের সবচেয়ে নৃশংস এই জঙ্গি হামলায় নিহত হন দেশি বিদেশি 20 নাগরিক। এছাড়াও উদ্ধার অভিযানে সন্ত্রাসীদের ছোড়া গ্রেনেডের আঘাতে মারা যান 2 পুলিশ কর্মকর্তা। বিশ্বকে দাঁড়িয়ে দেয়া ওই হামলার বিচার শেষ হয়নি 1 দশকেও। হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের 1 বছরের বেশি সময় পার হলেও আপিল বিভাগে শুনানি শুরু হয়নি। 2016 সালের 1 জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় একদল সশস্ত্র জঙ্গি। সে রাতে তারা জিম্মি করে সেখানে আসা দেশি বিদেশি অতিথিদের। সারা রাত ধরে তাদের উদ্ধারে চেষ্টা চালায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরদিন সকালে সেনাবাহিনীর নেতৃত্বে শুরু হয় অপারেশন থান্ডারবোল্ট। সাজোয়া যান দিয়ে রেস্তোরাঁর দেয়াল ভেঙে কমান্ডোরা ভেতরে ঢোকেন। অল্প সময়ের মধ্যেই অভিযান শেষ হয়। যৌথ বাহিনীর এই অভিযানে নিহত হয় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির 5 সদস্য। এ সময় উদ্ধার করা হয় 13 জনকে। কিন্তু তারপরই স্পষ্ট হয় হামলার ভয়াবহতা। রেস্তোরাঁর ভেতর থেকে উদ্ধার করা হয় একের পর এক জিম্মির লাশ। পুলিশের 2 কর্মকর্তা সহ ওই হামলায় নিহতের সংখ্যা দাঁড়ায় 22। ঢাকার কূটনৈতিক পাড়ায় নারকীয় এই হামলায় নিহত হন জাপান, ইতালি ও ভারতের 17 নাগরিক। আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হয় বাংলাদেশ। ঘটনার পরদিনই গুলশান থানায় আরও 8 জঙ্গিকে আসামি করে মামলা করা হয়। আইনি প্রক্রিয়া শেষে 2019 সালের নভেম্বরে ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল 7 আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। এরপর ডেথ রেফারেন্স আসামিদের আপিল ও জেল আপিলের শুনানি শেষে 2013 সালের 30 অক্টোবর বিচারিক আদালতের দেয়া মৃত্যুদণ্ড কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেয় উচ্চ আদালত। এরপর থেকেই মামলাটি ঝুলে আছে আপিল বিভাগের দোরগোড়ায়। নৃশংস এই হত্যাকাণ্ডের চূড়ান্ত রায় নিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে হলি আর্টিজানের এই মামলার বিচারের গুরুত্ব রয়েছে। তাই বিষয়টি বিবেচনায় রেখে শুনানির জন্য শিগগিরই উদ্যোগ নেওয়া হবে। এই বিচারটির সঙ্গে শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় না, আন্তর্জাতিক পরিমণ্ডলেও এর একটা গুরুত্ব আছে। তো আমরা সে বিষয়টি বিবেচনায় রেখে আমরা উদ্যোগী হব। আমাদের দেশে যে কোনো মামলা শুনানি নিষ্পত্তি করার ক্ষেত্রে নানা রকম প্রতিবন্ধকতার মধ্যে অন্যতম হচ্ছে যে আপিল বিভাগে বর্তমানে 5 জন মাননীয় বিচারপতি আছেন। সারা দেশের মামলার যে চাপ, প্রত্যেকের কাছে তার মামলাটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। রকিবুল রাহাত, ওয়ান নিউজ, ঢাকা। এদিকে ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো সরকারি বাসভবনে হোলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, হোলি আর্টিজানের জঙ্গি হামলার পর সন্ত্রাস দমন কার্যক্রম জোরদারের মাধ্যমে বিশ্বব্যাপী জঙ্গিবাদ দমনে কাজ করেছে বাংলাদেশ। এ সময় ঢাকায় জাপানের রাষ্ট্রদূত সাইদা শিন ইচি, ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী, প্যালেস্টাইনের রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রামাদান, ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং আমেরিকার দূতাবাসের কর্মকর্তারা ফুল দিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। ইটালি দূতাবাস আয়োজিত স্মরণ সভায় আরও উপস্থিত ছিলেন হামলায় নিহতের স্বজন এবং হোলি আর্টিজানে হামলার হাত থেকে বেঁচে ফেরা জিম্মিরা। মর্মান্তিক এই ঘটনার স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। 2016 সালের 1 জুলাই গুলশানের হোলি আর্টিজান বেকারিতে সংঘটিত সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন 22 জন।
হলি আর্টিজান বেকারিতে নৃশংস হামলার ঘটনা ছিল দেশের ইতিহাসের এক কালো অধ্যায়। সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না। সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশ সব সময় দৃঢ় অবস্থানে রয়েছে। হলি আর্টিজান হামলার পর জড়িতদের বিচারের আওতায় আনা হয়েছে। পাশাপাশি সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে বাংলাদেশ কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলেও এ বিষয়ে সহযোগিতা অব্যাহত রেখেছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন জরুরি, এমন মন্তব্য করে জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বলেছেন, জাতীয় স্বার্থে কোনো প্রকল্প হলে তাতে বন্ধু রাষ্ট্রগুলো অখুশি হয় না। জাতীয় সংসদ ভবনের এলডি হলে বাজেট পরবর্তী মতবিনিময় সভায় জামায়াতের আমির আরও বলেন, অসততা ও দুর্নীতির কারণে দেশের অর্থনীতি দৃঢ় অবস্থানে যেতে পারেনি। তিনি মনে করেন অর্থের পরিমাণের দিক দিয়ে এবারের বাজেট সবচেয়ে বড়, কিন্তু মূল্যস্ফীতি বিবেচনা করলে খুব বড় নয়। তার দল ছায়া মন্ত্রিসভা গঠন করেছে উল্লেখ করে শফিকুর রহমান আরও বলেন, সময় মতো এই মন্ত্রিসভা সামনে আনা হবে। আলহামদুলিল্লাহ মন্ত্রিসভাটা আমরা গঠন করেছি। তা আমাদের শিশুটাকে একটু খাবাইয়ে দাবাইয়া দৌড়াদৌড়ি করার মতো বয়সে নিতে চাই আমরা। তারা ইতিমধ্যে তাদের কাজ শুরু করেছেন। আমরা এই কনসেপ্টটা ইন্ট্রোডিউস করতে চাচ্ছি আমাদের জন্য না, জাতির জন্য, শুধু জামাতের জন্য না, সকল দলের জন্য। আল্লাহর ইচ্ছায় সরকারি দলেও যায়, তখন এটা বিলুপ্ত হবে না, তখন ওইটা থাকবে। আমাদের কাজকে অবজার্ভ করে আমাদের ত্রুটিগুলো ধরে দিয়ে আমাদেরকে সহযোগিতা করা হচ্ছে। কিন্তু আমাদের এই স্ট্রাকচারটা হবে পার্মানেন্ট, ব্যক্তি পার্মানেন্ট না, কিন্তু স্ট্রাকচারটা পার্মানেন্ট। এতে দেশ উপকৃত হবে বলে আমরা আশা করি। ধন্যবাদ। সময় মতো পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আইনজীবীদের অবদান বাদ দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে ইতিহাস লেখা যথার্থ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঢাকা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি বলেছেন, শেখ হাসিনার বিষাক্ত থাবা থেকে 17 বছর রক্ষা পাননি আইনজীবীরাও। রিজভী বলেছেন, শেখ হাসিনার শাসনামলে বিচারকরা স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারেননি। বিচার ব্যবস্থা পরিচালনায় সরকারের প্রভাব ছিল। আইনি প্রক্রিয়া ও আদালতের স্বাধীনতা ধ্বংস করা হয়েছিল এবং তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেই রায়ের নির্দেশনা আসত। বর্তমান প্রধানমন্ত্রীর মধ্যে সুশাসনের ইতিবাচক ইঙ্গিত দেখা যাচ্ছে বলেও মনে করেন এই বিএনপি নেতা। ফ্যাসিবাদের বিষাক্ত দাগ এবং কামড় আমরা যেটা দেখেছি, সেই কামড়ের মধ্যেও যারা প্রতিরোধ করেছেন, প্রতিবাদ করেছেন, তাদের মধ্যে এখানে যারা বসে আছেন তারা অনেকেই ভূমিকায় অনস্বীকার্য। এটাকে বাদ দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে কোনো ইতিহাস লেখা হলে সেই ইতিহাস সঠিক হবে না। কাল থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। প্রশ্ন ফাঁস রোধে প্রস্তুত থাকবে 3 সেট প্রশ্ন। তবে এবার পূর্ণাঙ্গ সিলেবাসে সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। দুপুরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, এবার 9টি সাধারণ শিক্ষা বোর্ড এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে 12,70,583 জন পরীক্ষার্থী অংশ নেবে। পরীক্ষা কেন্দ্রে থাকবে 2,697টি। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পরীক্ষা কেন্দ্রের শৃঙ্খলা বজায় রাখতে দায়িত্বরত পুলিশের কাছে বডি অন ক্যামেরা থাকবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী। বলেন, সুষ্ঠু, নকলমুক্ত, প্রশ্ন ফাঁসমুক্ত পরিবেশে পরীক্ষার আয়োজন সরকারের অঙ্গীকার। 9টি বোর্ডের একক প্রশ্ন, যেটা অতীতে ছিল না। বাকি 2টি বোর্ড রয়েছে, মাদ্রাসা এবং টেকনিক্যাল বোর্ড। আমরা নেক্সট পরীক্ষা থেকে কমন সাবজেক্টগুলো সব একক প্রশ্ন হবে, সেটা নেক্সট ডে। পুলিশ প্রশাসনকে অনুরোধ করেছি, তারা যে নিরাপত্তার জন্য যারা থাকছেন তাদের কাছে বডি ক্যামেরা থাকবেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য নিয়ন্ত্রণ থাকে, সেই জন্য আমরা এটা নতুন আমরা ইনক্লুড করেছি। চট্টগ্রাম বন্দরে নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল বা এনসিটি পরিচালনায় বিদেশি অপারেটর ডিপি ওয়ার্ল্ডের সাথে সরকারের চূড়ান্ত দর কষাকষি চলছে। তবে এতে দেশের স্বার্থকেই প্রাধান্য দেওয়া হচ্ছে বলে দাবি করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান। এদিকে নিউ মুরিংয়ের ব্যবস্থাপনা বিদেশিদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত বাতিল যদি না করা হয়, তাহলে আবারও বন্দর অচলের হুমকি দিয়েছে আন্দোলনরত বিভিন্ন সংগঠন।
চট্টগ্রাম বন্দরের কন্টেনার হ্যান্ডলিংয়ের প্রায় অর্ধেকই পরিবহন করা হয় নিউমেরিক কন্টেনার টার্মিনাল বা এনসিটি দিয়ে। বন্দরের সবচেয়ে বড় ও লাভজনক এই টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে মরিয়া দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড। তবে এর বিরোধিতা করে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছে বেশ কিছু সংগঠন। বন্দর কর্তৃপক্ষ বলছে এনসিটির কার্যক্ষমতা বাড়াতেই এই চুক্তির পথে হাঁটছে তারা। আমাদের ইকুইপমেন্টের যে অ্যাভেলেবিলিটি এটা কিন্তু ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড হলো 93%-এর উপরে। এটা কিন্তু অলরেডি নেমে এসেছে আমাদের 70%, এবং এই ইকুইপমেন্টগুলো আগামী 1-2 বছরের ভিতরে ড্রাস্টিক্যালি ফল করবে। এটা কত পার্সেন্ট আসবে আমি জানি না, বাট অ্যাটলিস্ট এটা 50%-এ নেমে আসতে হবে। তখন কিন্তু আপনি এই যে অর্জন দেখাচ্ছেন, এই অর্জন বাধার সম্মুখীন হবে। বুধবার বন্দরে ওয়ান স্টপ সেবা চালু উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বন্দর চেয়ারম্যান ইঙ্গিত দেন ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তির খুব কাছাকাছি সরকার, তবে এতে দেশের স্বার্থকেই অগ্রাধিকার দেওয়ার কথা জানান তিনি। আমরা কিন্তু নেগোসিয়েশনে আমাদের ইন্টারেস্ট ছাড় দেবো না। দেশের ইন্টারেস্ট সবার আগে, বাংলাদেশ আগে, বাংলাদেশের জনগণ আগে। কাজে দেশ এবং জনগণের যে ইন্টারেস্ট ওইটা আমরা সবার আগে রেখেই আমরা এটা নিয়ে আগাচ্ছি। এদিকে এনসিটি সহ চট্টগ্রাম বন্দরের যে কোনো স্থাপনায় বিদেশি অপারেটর নিয়োগের বিরোধিতায় সরব বিভিন্ন সংগঠন। অবিলম্বে এই প্রক্রিয়া থেকে সরে আসার আহ্বান তাদের। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব এই প্রক্রিয়া থেকে বেরিয়ে আসার জন্য। নাইলে চট্টগ্রাম বন্দর যদি বন্ধ হয়ে যায় তার দায় দায়িত্ব আমরা নেব না। এখন কাউকে দেওয়ার আমাদের প্রয়োজন নাই। আর বন্দর যেহেতু গুরুত্বপূর্ণ স্থাপনা এবং এটা ডিজাইন ক্যাপাসিটির চেয়ে বেশি আমরা এখন ডেলিভারি করছি এবং সক্ষমতার চেয়ে বেশি, তার মানে আমরা মোস্ট এফিশিয়েন্ট। নিউমেরিক টার্মিনালের ব্যবস্থাপনা ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার বিষয়টি নিয়ে আন্দোলন চলছে বিগত 2 সরকারের আমল থেকেই, যার রেশ এখনো কাটেনি। শাহনাজ রিটন, ওয়ান নিউজ, চট্টগ্রাম। প্রধানমন্ত্রীর চায়না সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় গেছে, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি বলেন, দেশে চায়নার বিনিয়োগ আরও বাড়বে বলে সরকার আশা করছে। প্রতিমন্ত্রী জানান 2+2 বৈঠক এবং অর্থনৈতিক করিডোর নিয়ে আলোচনা চলছে, তবে সিদ্ধান্ত হবে দেশের স্বার্থ বিবেচনায়। তিস্তা মহাপরিকল্পনার সম্ভাব্যতা যাচাইয়ে চায়না সহায়তা দেবে বলেও জানান তিনি। শামা ওবায়েদ জানান, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান উল্লেখ করে প্রতিমন্ত্রী আরও বলেন, এক দেশের সঙ্গে সম্পর্ক ভালো হলেও অন্য দেশের সঙ্গে খারাপ হবে না। এই সফরের পরে চাইনিজ ইনভেস্টমেন্ট আরও অনেক বেশি বৃদ্ধি পাবে, নতুন নতুন ইনভেস্টমেন্ট আসবে, এবং যেই সাজেশনগুলো, যেই প্রস্তাবগুলো দেওয়া হয়েছে চীন সরকারের পক্ষ থেকে 2+2 এখানে বৈঠক এবং ইকোনমিক করিডোর, সেটা নিয়ে অবশ্যই বাংলাদেশ সরকার আমরা পর্যালোচনা করছি। বাংলাদেশের জন্য বেনিফিট হয়, বাংলাদেশের মানুষের জন্য এটা দরকারে আসে, তাহলে অবশ্যই সেটা আমরা বিবেচনায় নিব। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার প্রেসিডেন্ট সহ একটি প্রতিনিধি দল। বুধবার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, এমআরটি লাইন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল সহ জাইকার অর্থায়নে বাংলাদেশে চলমান উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। ডিসেম্বরের মধ্যে শাহজালাল বিমানবন্দরের 3য় টার্মিনাল উদ্বোধনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। বৈঠকে জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে $312 মিলিয়ন সহায়তা $500 মিলিয়ন উন্নীত করার বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে জাপান। এছাড়া দুই দেশের মধ্যে স্বাক্ষরিত বাংলাদেশ জাপান অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি দ্রুত এগিয়ে নেয়ার বিষয়েও অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে উভয় পক্ষই। এ সময় বাংলাদেশ নৌবাহিনীকে জাপান 5টি পেট্রোল বোট দেবে বলে প্রধানমন্ত্রীকে অবহিত করেছে প্রতিনিধি দলটি। আলোচনা হয়েছে রোহিঙ্গা ইস্যুতেও। বৈঠকে জাইকা প্রতিনিধি দল জাপান সফরের আমন্ত্রণ জানালে সুবিধাজনক সময়ে দেশটি সফরের আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। আমেরিকায় জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেষ্টা আটকে দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। স্থানীয় সময় মঙ্গলবার এই রায় দেয়া হয়। ট্রাম্পের এই বিতর্কিত নির্দেশ আমেরিকার সংবিধানের পরিপন্থী বলে জানায় আদালত। এরই মধ্যে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক এই রায়কে স্বাগত জানিয়েছেন অভিবাসী অধিকার কর্মী ও আইন প্রণেতারা। তবে এমন সিদ্ধান্তকে দেশের জন্য দুর্ভাগ্যজনক বলেছেন ট্রাম্প। আমেরিকার মাটিতে জন্ম নিলেই পাওয়া যাবে নাগরিকত্ব। দীর্ঘদিনের এই চেনা অধিকার কেড়ে নিতে চেয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু তার সেই কঠোর অভিবাসন নীতির বড় ধাক্কা দিল নিজ দেশেরই সর্বোচ্চ আদালত।
6-3 ব্যবধানের এক ঐতিহাসিক রায়ে ট্রাম্পের নির্বাহী আদেশটি বাতিল করে দেশটির সুপ্রিম কোর্ট। ট্রাম্পের আদেশে বলা হয়েছিল, বাবা মায়ের অন্তত একজনের নাগরিকত্ব বা গ্রিন কার্ড না থাকলে আমেরিকায় জন্মানো শিশু স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পাবে না। তবে প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বে বিচারপতিরা একমত হয়ে বলেন, ট্রাম্পের এই নির্দেশ আমেরিকার সংবিধানের 14তম সংশোধনীর পরিপন্থী। এর আগে একটি নিম্ন আদালতও ট্রাম্পের এই আদেশে স্থগিতাদেশ দিয়েছিল। সুপ্রিম কোর্ট সেই সিদ্ধান্তই বহাল রাখল। এতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন লাখো অভিবাসী। আমাদের অভিবাসী পরিবারগুলোর ওপর যে কোনো আঘাতের বিরুদ্ধে তোমরা আওয়াজ তোলো। আজ সুপ্রিম কোর্ট আমাদের পক্ষেই রায় দিয়েছে। তবে মনে রাখবেন, কোনো আদালতের রায় আমাদের পরিবারের মর্যাদা বা আমাদের সমাজের গুরুত্ব ঠিক করে দিতে পারে না। এই ঐতিহাসিক রায়কে স্বাগত জানিয়ে ডেমোক্রেটিক সেনেটর অ্যালেক্স প্যাডিয়া বলেন, সঠিক বিচারটি করেছে সুপ্রিম কোর্ট। আপনি যদি আমেরিকায় জন্মগ্রহণ করেন তবে আপনি এই দেশের নাগরিক, ব্যাস এখানেই কথা শেষ। এর চেয়ে পরিষ্কার কথা আর হতে পারে না। আর তাই সুপ্রিম কোর্ট আজ সকালে একদম ঠিক বিচারই করেছে। এদিকে আদালতের এই রায় আসার পর ট্রাম্পের সমর্থক ও অভিবাসন বিরোধীদের মধ্যে হতাশা তৈরি হয়। তবে দমে যাননি ট্রাম্প। এই রায়ের পর নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এর প্রতিক্রিয়া জানান তিনি। আদালতের এমন সিদ্ধান্তকে দেশের জন্য দুর্ভাগ্যজনক বলেছেন ট্রাম্প। সেই সাথে তিনি জানান, কংগ্রেসে আইন প্রণয়নের মাধ্যমে সহজেই এই আইন বদলে দিতে পারেন তিনি। বলেন, কংগ্রেস চাইলে আজকে থেকেই এই বিষয় নিয়ে কাজে লেগে যেতে পারে। এর আগে আমেরিকায় জন্ম নেওয়া শিশুকে নাগরিকত্ব দেওয়ার আইনকে লজ্জাজনক বলেছিলেন ট্রাম্প। That was meant for the babies of slaves. It wasn't meant for people trying to scam the system and come into the country. বিশ্লেষকরা বলছেন, আদালতের এই রায়ের ফলে লাখো অভিবাসী পরিবার বড় ধরনের অনিশ্চয়তা থেকেই রেহাই পেল। আর এর মাধ্যমে ট্রাম্পের অভিবাসন বিরোধী কঠোর নীতির অন্যতম প্রধান একটি এজেন্ডা পুরোপুরি ভেসে গেল। এইচ.এম. আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। রাতের বুলেটিনে সময় হলো বিরতির। ফিরে এসে অন্যান্য খবরের সাথে থাকছে। সীমান্ত পাহারার চেয়েও গুরুত্বপূর্ণ সাইবার সিকিউরিটি মন্তব্য তথ্যমন্ত্রী। দেশকে গুজব মুক্ত রাখার তাগিদ রেল প্রতিমন্ত্রী। স্বাগত আরেকবার, দেখছেন রাতের বুলেটিন। যাচ্ছি পরের সংবাদে। সীমান্ত পাহারার চেয়েও গুরুত্বপূর্ণ সাইবার সিকিউরিটি, এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। সকালে রাজধানীর খিলগাঁওয়ে আনসার সদর দপ্তরে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এ সময় সড়ক পরিবহন ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, দেশের মানুষকে গুজব ও তথ্য বিভ্রান্তির হাত থেকে রক্ষা করা জরুরি। সকালে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তথ্য সরবরাহের মাধ্যম প্রান্তিক কণ্ঠস্বরের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। খিলগাঁও আনসার সদর দপ্তরের মহাপরিচালককে সাথে নিয়ে উদ্বোধন করেন এই উদ্যোগ। অনুষ্ঠানে আনসার বিডিপি মহাপরিচালক বলেন, দেশের মানুষকে সঠিক তথ্য সরবরাহ করতে তথ্য অধিকারের দায়বদ্ধতা সব বাহিনীর মতো আনসারদেরও রয়েছে। তথ্য অধিকারের যে একটা আমাদের দায়বদ্ধতা, সেই তথ্য অধিকারের দায়বদ্ধতা থেকে আমরা এগিয়ে এসেছি সকলের উদ্দেশ্যে যে জানানোর জন্য কোন কোন ক্ষেত্রে কিভাবে আমরা ভূমিকা রাখতে পারি। দেশের মানুষকে গুজব ও তথ্য বিভ্রান্তির হাত থেকে রক্ষা সময়ের দাবি হিসেবে উল্লেখ করেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী। বর্তমান বিশ্বের তথ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি। প্রযুক্তির এই যুগে ভুল বা বিভ্রান্তিকর তথ্য ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের জন্য ক্ষতিকর হতে পারে। প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, যুদ্ধ, নিরাপত্তা এবং প্রতিরক্ষা শুধুমাত্র সীমান্তের বিষয় নয়। আধুনিক এই সময়ে তথ্য ব্যবস্থাপনাও গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করেন তিনি। আধুনিক ব্যবস্থাপনায় প্রতিরক্ষা অথবা নিরাপত্তা এটা কেবলই সীমান্তের বিষয় নয়। এখনকার যুগে অসংখ্য নিরাপত্তা বাহিনী পালার চাইতে ক্লোজ সার্কিট ক্যামেরার সঠিক ব্যবহারটা অনেক গুরুত্বপূর্ণ। সাইবার সিকিউরিটি হাজার হাজার মাইলের সীমান্তের পাহারাদারের চাইতেও অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেশের মানুষকে সঠিক তথ্য পৌঁছে দিতে তথ্য ব্যবস্থাপনায় সরকারের মহাপরিকল্পনার কথাও জানান তথ্যমন্ত্রী। আপনাদের তৈরি করা এই প্রান্তিক কণ্ঠস্বরের ডিজিটাল প্ল্যাটফর্ম। শাহরিয়ার বাঁধন, ওয়ান নিউজ, ঢাকা।
ডেঙ্গি প্রতিরোধে কোনো মিথ্যা প্রতিশ্রুতি নয়, বরং অগ্রাধিকার ভিত্তিতে সমস্যার সমাধান করা হবে, এমনটাই জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সকালে রাজধানীর শেওড়াপাড়ায় ডেঙ্গি প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি বলেছেন, ঢাকা 15 আসনের উন্নয়নের দায়িত্ব প্রধানমন্ত্রীর ওপর ছেড়ে দিয়েছেন এই আসনের এমপি বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। তাই প্রধানমন্ত্রীর নির্দেশে এই আসনের সমস্যা অগ্রাধিকার ভিত্তিতেই সমাধান করা হবে। এ সময় বিরোধী দলীয় নেতা বলেছেন, রাজধানীর মিরপুরে এখন বড় সমস্যা কিশোর গ্যাং। এই কারণে এলাকাবাসী নিরাপদে চলাফেরা করতে পারছে না। কিশোর গ্যাং প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। 3 জন মিলে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করব, আমরা আপনাদের কাছে কোনো ভুয়া ওয়াদা করব না, যা পারবো আমরা আস্তে আস্তে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমাদের সব এলাকায় কাজ হবে, নির্বাচন এলাকায়। কিন্তু বিরোধী নেতা যেহেতু প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন, প্রধানমন্ত্রী যেহেতু আলাদা অনুশাসন জারি করেছেন, আমরা অগ্রাধিকার ভিত্তিতে এই নির্বাচন এলাকার পানির সমস্যা, গ্যাসের সমস্যা, রাস্তাঘাট, ড্রেনেজ যা করার প্রয়োজন আমরা করবো ইনশাআল্লাহ। এটা নিয়ে আমাদের মা বোনেরা বেশি সম্পৃক্ত। তাদের বাচ্চারা স্কুলে যাওয়া আসার পথে কি ঘটে যায় তাদের তাদেরকে অনুরোধ করবো তারা যেন বিষয়টা সিরিয়াসলি, সব পুলিশের উপর দিলে চলবে না। তো আমাদেরও দায়িত্ব নিতে হবে। আমার সন্তানের পাহারাদারি আমার করতে হবে, কার সাথে উঠে কার সাথে বসে কখন কি করে কোথায় যায় এর খবর আমি রাখলাম না, সব দায়িত্ব পুলিশকে দিয়ে দিলাম। পুলিশকে সামাল দিতে পারবে এটা। দেশের জনসংখ্যা 18 কোটির বেশি, যাদের বড় অংশের বাস প্রত্যন্ত অঞ্চলে। যেখানে উন্নত চিকিৎসার ব্যবস্থা নেই, সেখানে আইসিইউ যেন অকল্পনীয়। ফলে বড় হাসপাতালে নেয়ার পথে অনেকের মৃত্যু হয়। এরকম বাস্তবতায় প্রতিটি জেলা ও সদর হাসপাতালে আইসিইউ সেবা চালুর দাবি জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। তার অভিযোগ, বিগত সময়ের অবহেলায় ভয়াবহ সংকটের মুখে দেশের চিকিৎসা ব্যবস্থা। কেমন চলছে দেশের চিকিৎসা ব্যবস্থা? কোটি কোটি মানুষের বসবাস যেখানে, সেখানে কতটা সহজলভ্য জীবন রক্ষাকারী আইসিইউ সেবা? তথ্য বলছে দেশে প্রতি 1 লাখ মানুষের জন্য যোগান আছে মাত্র 1.5টি আইসিইউ। বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সোসাইটি অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন আয়োজিত জাতীয় কনফারেন্সে উঠে আসে এই খাতের নানা সমস্যা আর সংকটের কথা। মাত্র 4টি ইনস্টিটিউশনে প্রতি বছর 22 জন স্টুডেন্ট এমডি ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে, যা আইসিইউ সেবা প্রদানের ক্ষেত্রে চাহিদার থেকে অনেক কম। এই আয়োজনে যোগ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানালেন, শত সীমাবদ্ধতায় শুধুমাত্র জবাবদিহিতা নিশ্চিত করা গেলেই চিকিৎসা ব্যবস্থার ওপর মানুষের আস্থা বাড়বে। স্বাস্থ্য খাতের উপর 69,000 কোটি টাকা বরাদ্দ করেছে। যতক্ষণ না পর্যন্ত আপনারা ডাক্তাররা আপনাদের এথিক্সটাকে আল্লাহর পরে রোগীর কাছে আপনাদের সুন্দর ব্যবহারকে আপনারা সঠিকভাবে দায়িত্ব পালনে নিহিত না করবেন, ততক্ষণ পর্যন্ত হাজার হাজার লক্ষ কোটি টাকা খরচ করেও আমাদের এই বিশাল জনগোষ্ঠীর কোনো উপকারে আমরা আসতে পারবো না। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান জানান, বিগত সময়গুলোর অবহেলায় দেশের আইসিইউ সেবার ভঙ্গুর অবস্থা। বিগত বছরের অবহেলায় বাংলাদেশি ক্রিটিক্যাল কেয়ার ফ্যাসিলিটির এক ভয়াবহ চিত্র। প্রতি 1 লক্ষ দেশবাসীর জন্য ক্রিটিক্যাল কেয়ার বেডের সংখ্যা 1.7। শিশু, অন্তঃসত্ত্বা মা, নিউমোনিয়া বা স্ট্রোকে আক্রান্ত বয়োবৃদ্ধ অথবা সড়ক দুর্ঘটনায় আহত তরুণ, সকলেই ক্রিটিক্যাল কেয়ারের অভাবে শীঘ্রই মৃত্যুর কোলে ঢলে পড়ছে। কিন্তু নিঃসন্দেহে পরিস্থিতির পরিবর্তন সম্ভব। তার দাবি, দেশের 68 থেকে 70% মানুষের বাসস্থান গ্রামাঞ্চলে হলেও জীবন রক্ষাকারী আইসিইউ সেবার 80 থেকে 90% রাজধানী সহ বড় শহর কেন্দ্র করে গড়ে তোলা হয়েছে। দেশের সব এলাকায় আইসিইউ সেবা সহজলভ্য করারও আহ্বান জানান জুবাইদা রহমান। ক্রিটিক্যাল কেয়ার ইউনিট কম থাকায় কিছু ক্ষেত্রে চিকিৎসকবৃন্দ নিরুপায় হয়ে পড়েন। রহিম রুমন, ওয়ান নিউজ, ঢাকা। ফুল হাইব্রিড সোলার আইপিএস বাজারে এনেছে রহিম আফরোজ। এই উপলক্ষে ঢাকা লা মেরিডিয়ানে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রহিম আফরোজের নতুন এই সোলার আইপিএস দিনের বেলায় বিদ্যুৎ বিল 100% সাশ্রয় করতে সক্ষম। এই স্মার্ট আইপিএস লিথিয়াম আয়ন ব্যাটারির সাথে কিংবা ব্যাটারি ছাড়াই চালানো যায়।
এছাড়া সৌর প্যানেল থেকে উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ গৃহস্থালির অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাত্র পরিচালনায় ব্যবহার করা যায়। আইপিএস উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রহিম আফরোজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ রহিম, গ্রুপ বিজনেস সিইও মুনাওয়ার মিসবা মঈন, সিওও মোখলেসুর রহমান সহ অন্যান্য কর্মকর্তারা। রাতের বুলেটিনে নিচ্ছে আরো একটা বিরতি। ফিরে এসে আরো যা থাকছে। পাহাড়ি ঢল ভারী বৃষ্টিতে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র সহ বেশ কয়েকটি নদীর পানি বাড়ছে, ভাঙন আতঙ্কে নদী পাড়ের মানুষ। স্বাগত আরো একবার, দেখছেন রাতের বুলেটিন। যাচ্ছি পরের সংবাদে। উজান থেকে নেমে আসা ঢল ও টানা বৃষ্টিতে দেশের নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। উত্তর, উত্তর পূর্ব, উত্তরাঞ্চলের বিভিন্ন নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। পাশাপাশি বিভিন্ন স্থানে দেখা দিয়েছে নদীর তীব্র ভাঙন। কুড়িগ্রামে একই সঙ্গে দেখা দিয়েছে বন্যা ও তীব্র নদী ভাঙন। আকস্মিক বন্যায় প্লাবিত হয়েছে জেলার নিম্নাঞ্চল। ধরলা, ব্রহ্মপুত্র, তিস্তা ও দুধকুমারের 36টি পয়েন্টে ভয়াবহ ভাঙনে নদী গর্ভে বিলীন হচ্ছে বসতভিটা, আবাদি জমি, গ্রামীণ সড়ক ও গাছপালা। গাইবান্ধায় তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্র নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে। অনেকে পানিবন্দী হওয়ার আশঙ্কায় উঁচু স্থানে সরে যাচ্ছেন। এদিকে পানির চাপে 4 উপজেলার অন্তত 41টি পয়েন্টে ব্যাপক নদী ভাঙন শুরু হয়েছে। এতে নদীগর্ভে বিলীন হয়েছে ফসলি জমি সহ বিভিন্ন স্থাপনা। শেষ সম্বলটুকু হারিয়ে খোলা আকাশের নিচে বাস করছে নদী পাড়ের মানুষ। জামালপুরেও যমুনা, ব্রহ্মপুত্র বিভিন্ন নদ নদীর পানি বাড়ছে। ব্রহ্মপুত্র নদীর তীরবর্তী বেশ কয়েকটি এলাকায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। এর মধ্যে ভাঙনের কবলে পড়ে নদীগর্ভে বিলীন হয়েছে ফসলের মাঠ। ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড আপৎকালীন জিও ব্যাগ ফেলেও বড় ধরনের ভাঙন রোধে কার্যকরী কোনো ব্যবস্থা নেই। অনেক বাইরে গেছে, আজকে যদি আর একটু পানি বলে তাহলে আমরা ঘরে থাকতে পারবো না। আমাদের এখানে আস্থা চলে গেছে, আমরা এই আস্থা কাছে দাঁড়িয়ে আছি। আইন সাংবাদিকতায় সর্বোচ্চ পেশাদারিত্ব, নৈতিক মান, সততা ও দায়িত্বশীলতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বুধবার বঙ্গভবনে ল রিপোর্টার্স ফোরামের এক প্রতিনিধি দলের সাথে সাক্ষাতে রাষ্ট্রপতি এই আহ্বান জানান। তিনি বলেন, আইন সাংবাদিকতা বিচার ব্যবস্থা ও জনগণের মধ্যে গুরুত্বপূর্ণ সেতুবন্ধন। বিদেশি প্রতিষ্ঠানে পণ্য রফতানির আড়ালে প্রায় $28.5 লাখ মার্কিন ডলার পাচারের অভিযোগে করা মামলায় বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান সহ 6 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী 23 জুলাই ধার্য করেছে আদালত। বুধবার এই তারিখ নির্ধারণ করেন ঢাকার বিশেষ জজ আদালত 5-এর বিচারক আব্দুল্লাহ আল মামুন। অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে আরও 6 জনের সাক্ষ্য নিয়েছে আদালত। মামলাটি করেছে দুর্নীতি দমন কমিশন। বুধবার ঢাকার বিশেষ জজ আব্দুল্লাহ আল মামুনের আদালতে এই সাক্ষ্য নেওয়া হয়। মামলার পরবর্তী তারিখ আগামী 16 জুলাই ধার্য করা হয়েছে। পূর্বাচল নতুন শহর প্রকল্পে 4টি থানা, 6টি তদন্ত কেন্দ্র এবং 2টি পুলিশ লাইন স্থাপন করবে সরকার। সকালে বরকাও পুলিশ ক্যাম্প উদ্বোধন করে একথা জানান আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির। পূর্বাচলকে ডিএমপির আওতায় এনে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে পৃথক বিভাগ গঠনের পরিকল্পনার কথাও জানান আইজিপি। আগামী দিনে দুষ্টের দমন এবং ভালো মানুষের জন্য নিরাপদ রাষ্ট্র গড়ে তোলাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। বলেন, দেশের আইন শৃঙ্খলাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার। সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আরএমপির 34তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আকর্ষণীয় ছাড়ে পণ্য ক্রয় বিক্রয়ের জন্য প্রথমবারের মতো ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে ঢাকা ডিসকাউন্ট ফেস্ট 2026। এতে অংশ নেবে 250 ব্র্যান্ড ও প্রতিষ্ঠান। বুধবার রাজধানীর ঢাকার সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকা ডিসকাউন্ট ফেস্ট উপলক্ষে সর্বোচ্চ 75% পর্যন্ত ছাড় পাবেন ক্রেতারা। রাতের বুলেটিনে আবারও সময় হলো বিরতির। ফিরে এসে অন্যান্য খবরের সাথে থাকছে। পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালিয়েছে আফগানিস্তান, কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি ইসলামাবাদের। স্বাগত আরেকবার, দেখছেন রাতের বুলেটিন।
কাতারে আমেরিকার প্রতিনিধিদের সাথে কোনো আলোচনা হচ্ছে না বলে আবারও স্পষ্ট করেছে ইরান। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে তাদের প্রতিনিধিরা দোহা সফর করলেও সেখানে ওয়াশিংটনের প্রতিনিধিদের সাথে সরাসরি আলোচনার কোনো পরিকল্পনাই নেই। তবে সরাসরি উচ্চ পর্যায়ের বৈঠক না হলেও ইরানের সাথে কারিগরি পর্যায়ের আলোচনা চলছে বলে দাবি করেছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইরান এই আলোচনা অস্বীকার করতে চাইছে বলে অভিযোগ করেন তিনি। তেহরানের সাথে সমঝোতা ব্যর্থ হলেও আমেরিকা খুব ভালো অবস্থানে থাকবে বলে দাবি করছেন ভ্যান্স। এদিকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে সফররত দুই দেশের প্রতিনিধিরা মধ্যস্থতাকারীদের সাথে আলাদা বৈঠক করবেন। আলোচনা ও যুদ্ধবিরতি নিয়ে অচলাবস্থার মধ্যেই ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও পরমাণু শক্তিতে কোনো ছাড় দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ। তিনি জানান হরমুজ প্রণালীর ওপর ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখা হবে। 2 সপ্তাহের কম সময় ইরান 4 কোটি ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি হয়েছে বলেও দাবি করছেন বাঘের গালিবাফ। পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার। এতে সীমান্ত সংলগ্ন বালুচিস্তান প্রদেশে বেশ কয়েকজন আহত হয়েছে। বুধবার আফগান ভূখণ্ড থেকে ছোড়া 4টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। উস্কানির বিরুদ্ধে কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসলামাবাদ। এর আগে রবিবার আফগানিস্তান পাকিস্তানের বিমান হামলায় নিহত হয় অন্তত 28 জন। হামলা পাল্টা হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির পর গত অক্টোবরে যুদ্ধবিরতিতে যায় প্রতিবেশী 2 দেশ। তবে তা উপেক্ষা করে 2 দেশের অব্যাহত হামলায় কয়েকশো মানুষ নিহত হয়েছে। উস্কানির জন্য ইসলামাবাদ কাবুল একে অপরকে অভিযুক্ত করছে। হামলায় বেসামরিক নাগরিকদের ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটলেও 2 বাহিনী সামরিক ও সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে হামলার দাবি করছে। এবার কনফিডেন্স সিমেন্টের সৌজন্যে বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপের রাউন্ড অফ 32-তে আজ রাতে মুখোমুখি হবে ইংল্যান্ড ও DR কঙ্গো। বাংলাদেশ সময় রাত 10টায় মাঠে গড়াবে ম্যাচটি। শেষ 16-এ জায়গা করে নেয়ার লড়াইয়ে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত 2 দল। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে কোনো চাপ নেই বলে জানিয়েছেন কঙ্গোর কোচ। এর মধ্যে ইস্পাত কঠিন ডিফেন্স নিয়ে দেশটি সাড়া ফেলেছে। গ্রুপ কে থেকে পর্তুগাল, কলম্বিয়া ও উজবেকিস্তানের বিপক্ষে লড়াই করে নিশ্চিত করে নকআউট রাউন্ডও। এদিকে টুর্নামেন্টে এখন পর্যন্ত একটি ম্যাচও হারেনি টমাস টুখেলের ইংল্যান্ড। গ্রুপ এল থেকে 7 পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউটে উঠেছে 3 লায়নরা। বিশ্বকাপে এখন পর্যন্ত 11 গোল করে ইংল্যান্ডের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড এখন হ্যারি কেইনের দখলে। এবারই প্রথমবারের মতো ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে ফুটবল বিশ্ব। এদিকে ফুটবল বিশ্বকাপের শেষ 16 টিকিট নিশ্চিতে আজ মুখোমুখি হবে বেলজিয়াম ও সেনেগাল। সিয়াটলে ম্যাচ শুরু হবে রাত 2টায়। মাঠে নামার আগে শেষ প্রস্তুতি সেরে ফেলেছে 2 দল। গ্রুপ পর্বে 3 খেলায় বেলজিয়ামের জয় 1টি, বাকি 2 ম্যাচে তারা ড্র করেছে। অন্যদিকে নিজ গ্রুপে তৃতীয় হয়ে নকআউট পর্বে খেলার সুযোগ পেয়েছে সেনেগাল। প্রথমবারের মতো একে অন্যের মুখোমুখি হতে যাচ্ছে বেলজিয়াম ও সেনেগাল। ইনজুরি নিয়ে খুব একটা দুশ্চিন্তা নেই কোনো দলেরই। বেলজিয়ামের জন্য ভাবনার কারণ সেনেগাল ফরওয়ার্ড ইসমাইল সার। এছাড়া সাদিও মানে যদি জ্বলে ওঠে তাহলে দিতে হতে পারে কঠিন পরীক্ষা। মাত্র 10 মিনিটেরও কম সময় চার্জ হবে গাড়ি, এমনই এক ইলেকট্রিক কনসেপ্ট গাড়ি তৈরি করেছে জায়ান্ট কোম্পানি শেল। সম্প্রতি ব্রিটেনে আকারে ছোট এবং ওজনে হালকা একটি বৈদ্যুতিক গাড়ি প্রদর্শন করে প্রতিষ্ঠানটি, যার নাম দেওয়া হয়েছে 1010 চ্যালেঞ্জ। আজকাল বাজারে যেসব বৈদ্যুতিক গাড়ি পাওয়া যায় সেগুলো সাধারণত আকারে বড় আর ওজনে ভারী হয়ে থাকে, কিন্তু এই ধারণাকে বদলে দিতে সম্পূর্ণ ভিন্ন এক পথ বেছে নিয়েছে শেল। আকারে ছোট আর ওজনে হালকা এক বৈদ্যুতিক গাড়ি তৈরি করেছে তারা, যার নাম দেওয়া হয়েছে 1010 চ্যালেঞ্জ। ফাস্ট চার্জার ব্যবহার করে এই গাড়িটি মাত্র 9 মিনিট 54 সেকেন্ডে 10% থেকে 80% চার্জ হতে পারে। সাধারণ ইলেকট্রিক গাড়ি যেখানে প্রতি মিনিটে 13 কিলোমিটার চলার মতো চার্জ নেয়, সেখানে এই গাড়িটি প্রতি মিনিটে দিতে পারবে প্রায় 24 কিলোমিটারের মাইলেজ। আমরা যখন বাজারে থাকা বৈদ্যুতিক গাড়িগুলোর দিকে তাকালাম, দেখলাম সেগুলো কেবলই আকারে বড় আর ভারী হচ্ছে। তাই আমরা নিজেদের একটা চ্যালেঞ্জ করে দিয়েছিলাম, এমন একটা ছোট গাড়ি তৈরি করব যা খুব দ্রুত চার্জ হবে এবং
চালানো হবে আরামদায়ক। কিন্তু এত দ্রুত চার্জ হওয়ার ফলে ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে নষ্ট হওয়ার ঝুঁকি নেই বলে জানায় শেল কর্তৃপক্ষ। দ্রুত চার্জ করার মূল রহস্য লুকিয়ে আছে শেলের তৈরি একটি বিশেষ কুলিং ফ্লুইড বা তরলের মধ্যে। এটি ব্যাটারির ভেতরে থাকা সেলগুলোর সরাসরি সংস্পর্শে এসে অতিরিক্ত তাপ শুষে নেয়, ফলে চার্জ করার সময় ব্যাটারি থাকে একদম ঠান্ডা আর সুরক্ষিত। এই বিশেষ প্রযুক্তির কারণে গাড়িটিতে বড় ব্যাটারির প্রয়োজন হয় না, ফলে প্রচলিত ইলেকট্রিক গাড়ির তুলনায় এর ব্যাটারির খরচ কমবে প্রায় 25%। এছাড়া গাড়িটি তৈরিতে কার্বন নির্গমনও হবে অন্যান্য গাড়ির তুলনায় অর্ধেক। ইংল্যান্ডের চরম প্রতিকূল আবহাওয়াতেও গাড়িটির সফল পরীক্ষা চালানো হয়েছে। পরিবেশ বান্ধব এবং সাশ্রয়ী যাতায়াতের ক্ষেত্রে শেলের এই গাড়িটি ভবিষ্যতে এক নতুন বিপ্লব আনতে যাচ্ছে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। শেষ করব রাতের বুলেটিন। তার আগে শিরোনামগুলো আরো একবার। গণঅভ্যুত্থানের প্রত্যাশা পূরণ না হওয়ায় হতাশ সাধারণ মানুষ, সরকারকে প্রমাণ করতে হবে তারা জুলাইয়ের পক্ষ শক্তি, বললেন নাহিদ ইসলাম। হোলি আর্টিজানে নৃশংস হামলার 10 বছরও শেষ হয়নি বিচার, জঙ্গিবাদ দমনে কাজ করছে সরকার, দাবি পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আগামীকাল থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা, সারা দেশে অভিন্ন প্রশ্নপত্র, নকলের বিরুদ্ধে আবারও হুঁশিয়ারি দিলেন শিক্ষামন্ত্রী। নিউমরিক টার্মিনাল ব্যবস্থাপনায় সরকারের সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের চূড়ান্ত দর কষাকষি চলছে, আবারও বন্দর অচলের হুমকি। এবং জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের উদ্যোগ আটকে দিল আমেরিকার সুপ্রিম কোর্ট, খুশি অধিকার কর্মী ও আইন প্রণেতারা। এই ছিল আজকের রাতের বুলেটিনে। আমাদের পরবর্তী আয়োজন টক শো কঠিন কথা সহজে। চ্যানেল ওয়ানের সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল।